আসসালামু আলাইকুম গাইস। তো চলে আসলাম রাফি গল্প সিজন 3 পর্ব 8 নিয়ে। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করে ফেলি। আমি আর কথা না বাড়িয়ে মিমকে একটা কাজিনের রুমে রেখে আসলাম। হঠাৎ দেখি হিয়া দাঁড়িয়ে আছে। আমি আর ওকে কিছু না বলে চলে আসলাম রুমে। আজ থেকে বাসার সবাই ব্যস্ত হয়ে পড়েছে। ডেকোরেশনের কাজ, রিলেটিভদের কাজ, এসব মিলিয়ে অনেক ব্যস্ত সময় কেটে গেল। এদিকে আম্মু, হিয়া আর মিমদের সাথে আমার এখনো আগের মতোই আছে। তাদের কোনো চেঞ্জ দেখতে পারলাম না। গতদিন ধরে ফারিয়া আমার বাসায় আসছে যাচ্ছে, কিন্তু আমি কোনো না কোনো বাহানা দেখিয়ে তার সাথে দেখা না করে এড়িয়ে যাচ্ছি। ফারিয়া ও কারণটা জানতে চাইলো না। আমি ইচ্ছা করেই এখন আমার ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি না আমার পরিবারের সাথে। ফারিয়া কিছুটা সন্দেহ হলো। ফারিয়া নাফিসা ভাবির কাছে গিয়ে জানতে চাইলো, আপু, রাফির বিষয়ে তুমি কি কিছু জানো? নাফিসা ভাবি বলল, আমি আবার কি জানবো? আপনাকে নতুন গেমিং জগতে স্বাগতম। মোস্ট প্লে অ্যাপে আসুন। এটি বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত ফ্যান্টাসি গেমিং অ্যাপ, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ভারত ও বাংলাদেশ প্রখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। এখনই রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন 150 টাকা ফ্রি বোনাস এবং প্রতি ডিপোজিটে 10% বোনাস। মোস্ট প্লে দিচ্ছে প্রথম ডিপোজিটে 150% বোনাস এবং দৈনিক 25% রিলোড বোনাস। সাথে থাকছে সাপ্তাহিক 15% ক্যাশব্যাক বোনাস এবং প্রতি রেফারে 1200 টাকা আনলিমিটেড। বছর শেষে মোস্ট প্লে দিচ্ছে সবচেয়ে আকর্ষণীয় অফার। 2000 টাকা ডিপোজিট করে আপনি জিতে নিতে পারেন সুজুকি জিক্সার এসে, স্যামসাং S23 আলট্রা এবং গোল্ড বার। আমার পিন কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপ বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন, অসংখ্য বোনাস নিন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। শুভকামনা। হারিয়া আবার বলে উঠলো, না মানে আমি কয়েকদিন ধরেই তার পরিবারের সাথে পরিচয় হতে চাচ্ছি, কিন্তু সে কোনো না কোনো বাহানা দেখিয়ে আমাকে পরিচয় করিয়েই দিচ্ছে না, তাই তোমাকে বললাম। নাফিসা ভাবি বলল, ও আচ্ছা, আমি আরিফকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছি। তারপর নাফিসা ভাবি আরিফকে ফোন দেয় আর বলে, আচ্ছা, রাফির সাথে তোমার পরিবারের কোনো সমস্যা হয়েছে নাকি? আরিফ বলল, হঠাৎ এ প্রশ্ন? নাফিসা ভাবি বলল, আরে এমনি বললাম আরিফ বলল, আজ থেকে কয়েক বছর আগে মামাদের পরিবারের সাথে রাফির একটু সমস্যা হয়েছিল। তারপর নাফিসাকে সব কথা খুলে বলল। ওই ঘটনার পর থেকেই মা এখনো রাফির সাথে রাগ করে আছে, ভালোভাবে কারোর সাথে কথা বলে না। তারপর নাফিসা ভাবি ফারিয়াকে বলল, হয়তো এ কারণে রাফি তোকে তার পরিবারের সাথে দেখা করিয়ে দিতে চাচ্ছে না। তারপরে ফারিয়া তার কাজিনকে নিয়ে চলে আসলো রাফিদের বাসায় সেই কলিং বেল বাজাতেই ঋতু এসে দরজা খুলে দিল আর বলল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। ফারিয়া বলল, আমি তোমার আরিফ ভাইয়ার কাছে এসেছি। ভাইয়া কি বাসায় আছে? ঋতু বলল, হ্যাঁ আছে তো, ভিতরে আসুন। ঋতু আরিফের সাথে ফারিয়ার দেখা করিয়ে দিল। ফারিয়াকে দেখেই আরিফ কিছুটা অবাক হয়ে আরিফ বলল, আরে ফারিয়া, তুমি এখানে আসবে তুমি আগে বলনি কেন? ইস, তাহলে আগে আম্মুকে বলে রাখতাম তোমার কথা। পরে ফারিয়া বলল, আরে ভাইয়া, আমি তো এখানে এসেছি কিছু কথা জানতে। আমার কাছে জানতে এত কষ্ট করে আসার কি দরকার ছিল? ফোন করে বললেই তো হতো। ফারিয়া বলল, আরে ভাইয়া, ফোনে এসব কথা বলা যায় না, তাই সরাসরি দেখা করতে এসেছি। ফারিয়া বলল, আচ্ছা, রাফির সাথে কি আপনার মামাদের ফ্যামিলির কোনো সমস্যা হয়েছে? ফারিয়ার কথাটা শুনে আরিফ কিছুটা চমকে গেল। ফারিয়া হঠাৎ এসব জানতে চাচ্ছে কেন? আরিফ বলল ফারিয়াকে। ফারিয়া বলল, রাফি আপনার পরিবারের সাথে আমাকে কয়েকদিন আগে পরিচয় করিয়ে দিতে চেয়েছিল, কিন্তু দিচ্ছে না। আমার মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে। বলেন না ভাইয়া, প্লিজ। আরিফ বলল, তুমি কিন্তু রাফিকে কিছু বলবা না, আমি তোমাকে এখন এ বিষয়ে সব বলবো। ফারিয়া বলল, আরে না, ওকে কিছুই বলবো না। আরিফ বলল, আসলে যে মেয়েটা তোমাকে একটু আগে এখানে নিয়ে এসেছিল, সে হলো আমার ছোট মামার মেয়ে ঋতুকে নাকি রাফি পছন্দ করত, কিন্তু ঋতু তার একটা খারাপ বন্ধুকে অনেক পছন্দ করত। ঋতু আর তার খারাপ বন্ধু লাবিব, ওরা দুজনেই খারাপ কিছু করতে চায়, আর ওইটা রাফি দেখে ফেলে। আর তাই ঋতু নিজেকে বাঁচাতে রাফিকে মিথ্যা অপবাদ দেয়, আর আমরাও সেটা বিচার বিবেচনা না করেই মেনে নিয়েছিলাম। কিন্তু আম্মু এখনো সকল সত্যিটা জানে না, তাই এখনো রাফির উপর অনেক রাগ করে আছে। তাই হয়তো আম্মু রাফির সাথে এখনো ভালোভাবে কথা বলে না। রাফি কিন্তু এমন ছেলে না। ফারিয়া বলল, আমি জানি ভাইয়া রাফি কেমন। ফারিয়া বলল, তা আপনার আম্মু কোথায়? আরিফ বলল, আম্মু মনে হয় এখন রুমে আছে, কিন্তু কেন? ফারিয়া বলল, ওনার সাথে একটু দেখা করে যাই, এত কষ্ট করে আসলাম, ওনার সাথে দেখা না করলে কেমন একটা হয়ে যায়, তাই না?
ফারিয়া তার কাজিনকে নিয়ে আম্মুর রুমে চলে গেল। ঋতু আম্মুর সাথে ফারিয়াকে পরিচয় করিয়ে দিল আর চলে আসলো। আম্মু বলল, কেমন আছো? ফারিয়া কোনো উত্তর দিল না। ফারিয়া বলল, আন্টি রাফিকে তো দেখছি না, সে কোথায় গেছে? বাসায় নেই? আম্মু বলল, তুমি রাফিকে কিভাবে চিনো? ফারিয়া বলল, আমি আর রাফি একই স্কুলে পড়াশোনা করছি, আমাকে রাফি ছোটবেলার বন্ধুই ভাবতে পারেন। আম্মু বলল, ও আচ্ছা। ফারিয়া বলল, জানেন আন্টি, রাফি না খুব ভালো ছেলে, আমি ওর সাথে কত না কিছু ফাজলামি করি, কিন্তু সে আমার সাথে খারাপ কিছু করার কখনোই চেষ্টাই করেনি। রাফিকে দেখে বোঝা যায় সে কত ভালো ফ্যামিলির ছেলে। একদিন স্কুলে একটা মেয়ে বলছিল রাফি নাকি খুব খারাপ ছেলে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি জানি রাফি কেমন ছেলে, কারো কথা শুনে আমি রাফিকে অবিশ্বাস করিনি। আচ্ছা আন্টি, আমি তাহলে আসি। তারপর ফারিয়া তার কাজিনকে নিয়ে চলে আসলো তার বাসায়। এদিকে আম্মু রাফির বিষয়টা ভাবতে থাকলো। আমি সব কাজ শেষে সন্ধ্যায় বাসায় এসে দেখি মিম আমার সব কাজিনদের সাথে দেখি মজা করছে, আড্ডা দিচ্ছে। সকলের সাথেই যেন তার ভাব জমে গেছে। আমাকে দেখে মিম দৌড়ে আমার কাছে আসলো আর বলল, সারাদিন তুমি কোথায় ছিলে? আমি বললাম, একটু কাজে বাইরে ছিলাম আর অনেক ব্যস্ত ছিলাম। মিম বলল, এই বুড়িটাকে আমার সাথে যেন কেমন কেমন করে। আমি বললাম, ও আচ্ছা, ওটা আমার ডার্লিং। মিম বলল, ডার্লিং মানে? আমি হাসতে হাসতে বললাম, ওটা আমার দাদি হয়, আমার দাদি সবার সাথে মজা করতে পছন্দ করে। তারপর মিমের সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলাম আমার রুমে এসে দেখি আম্মু বসে আছে, হয়তো আমাকে কিছু বলতে এসেছিল, কিন্তু কিছু না বলেই রুম থেকে চলে যায়। আমি বিষয়টা দেখে অবাক হয়ে গেলাম। পরে ভাবলাম, হঠাৎ করে আম্মু আমার রুমে কেন? হয়তো কিছু নিতে এসেছিল। আমি কিছু না বলেই ঘুমিয়ে পড়লাম, কারণ কাল থেকে আবার শপিংয়ে যেতে হবে। তাই সকালে উঠে দেখি সবাই রেডি হয়ে বেরিয়ে আসে। আমিও গিয়েছিলাম, কারণ মিম আমাকে জোর করে মার্কেটে নিয়ে যায়। আর শপিং করার সময় মিমের সাথে বারবার চুকাচুকি হচ্ছে দাম নিয়ে। তারপর সবাই শপিং শেষ করে বাসায় চলে আসে। আমি ছাদে গেলাম, মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি ঋতু বলল, তুমি এখানে কি করছো ভাইয়া? আমি বললাম, ভালো লাগছে না, তাই একটু ছাদে আসলাম। ঋতুকে আমি বললাম, তুই এখানে কি করতেছিস? ঋতু বলল, এমনি আসলাম একটু ছাদে। ঋতু বলল, তুমি কি মিম আপুকে পছন্দ করো? আমি কিছু না বলে চুপচাপ আছি, কারণ আমি চাচ্ছিলাম না আমাদের ব্যাপারটা কেউ এখন জানুক। আমার উত্তরটা না পেয়ে ঋতু বলল, দুদিন পর তো আরিফ ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে কি তুমি ঢাকা চলে যাবে? রাফি বলল, এখনো ঠিক করিনি। ঋতু আবার বলল, আমার জন্যই এত কিছু, আমার জন্যই তোমার এত কিছু হয়েছে না ভাইয়া? আমি বললাম, তোর জন্য আবার এত কিছু হবে কেন? আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, তুই বা আমি তো আমার ভাগ্য বদলাতে পারবো না। ঋতু কান্না করছে। মিম যে কখন আমাদের পিছনে এসে দাঁড়িয়েছিল আমরা জানি না। মিম আমাদের সব কথাই শুনলো। আমি মিমের সামনে ঋতুর চোখে হাত বুলিয়ে পানিগুলো মুছে দিচ্ছি। সেটার দিকে চোখ পড়ে গেল হিয়ার। তাই হিয়া আমার কাছে এসে বলে উঠল, তোর অসভ্য কি এখনো শেষ হয়নি? আবার আমার বোনের সাথে এগুলো শুরু করছিস? মিম সব শুনছে। মিমকে কিছু বুঝতে না দিয়ে মিম আর ঋতুকে পাঠিয়ে দিলাম নিচে। আর হিয়াকে বললাম, দেখ হিয়া, তুই যা দেখছিস সেটা তেমন কিছু না। আমি তো শুধু। তখনই হিয়া বলে উঠল, আমি এখন দেখে নিয়েছি, আমাকে অন্য কিছু বোঝাতে হবে না, আমার যা বোঝার তা হয়ে গেছে। আর তোর সাথে আমি বা কেন এত কথা বলছি? হিয়া আমাকে এসব কথা বলে চলে যেতে লাগলো। আমি হিয়ার হনহনে চলে যাওয়া দেখে ওর দিকে তাকিয়ে আছি। হিয়া চলে যাওয়ার পর একটা দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে তাকালাম আর ভাবতে লাগলাম, কেউ যদি কথা না শুনতে চায় তাকে বুঝিয়েও কোনো লাভ নেই। পরের দিন কাজের মধ্যে পার হয়ে গেল। আজ ভাইয়ের গায়ে হলুদ। সকাল থেকেই বাসায় একটা আনন্দের ছাপ লেগেই আছে। সন্ধ্যার পরে হলুদের আয়োজন শুরু হলো। সব রিলেটিভরা একে একে ভাইয়াকে হলুদ লাগিয়ে দিচ্ছে। আর অন্যদিকে আমার সব কাজিনরা গান ছেড়ে দিয়ে অনেক আনন্দ করছে। তারা আগে থেকেই সব ঠিক করে রেখেছিল। হঠাৎ মিম এসে আমার হাতটা ধরে নিয়ে চলে গেল ভাইয়ার কাছে আর বলল, আমরা দুজন একসাথে ভাইয়াকে হলুদ লাগাবো। আমিও আর না করতে পারলাম না। এত লোকের সামনে দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এভাবেই সকলে ভাইয়াকে হলুদ দিতে লাগলো। হলুদ দেওয়া শেষে মিম বলে উঠল, আপনাদের সামনে রাফি একটা নৃত্য পরিবেশন করবে আর শোনাবেও।
আমি তো এ কথা শুনে পুরাই শক খেয়ে গেলাম। এ কি বলছে মিমের কথা শুনে সকলে আমাকে খুঁজতে শুরু করলো। আমি বাসার এক কোনায় লুকিয়ে আছি, কিন্তু মহারানী আমাকে ঠিকই খুঁজে বের করলো। আমি মিমকে বললাম আমি তো নাচতে পারি না। মিম বলল তো কি হয়েছে, আমি তো আছি। আমি বললাম আমি তো আছি মানে? মিম বলল এত কথা বলো না, আসো আমার সঙ্গে। জোর করে মিম আমাকে নিয়ে গেল সবার সামনে। তারপর মিম সবাইকে বলে উঠলো সে এখন আমার সঙ্গে নাচবে, অর্থাৎ মিমের সাথে আমি এখন নাচবো। কোনো উপায় না পেয়ে মিম সহ একটা নাচ দিলাম। জীবনে আজই প্রথম নাচলাম, আর সবার সামনে। সবাই তো দেখে অবাক, সবাই আমার নাচ দেখে বাহুবা দিতে লাগলো। দেখলাম মিম কিছুটা লজ্জা পেয়েছে। হঠাৎ দেখি নাফিসা ভাবি ফোন দিয়েছে। ফোন ধরতেই ভাবি বলল রাফি তোমার ভাইয়া কই, ফোন দিচ্ছি কিন্তু ধরছে না। আমি বললাম ভাইয়ার তো এখনো গায়ে হলুদ শেষই হয়নি, তাই হয়তো কলটা ধরতে পারছে না। আমি ভাবিকে বললাম ভাবি তোমার কি গায়ে হলুদ শেষ? ভাবি বলল হ্যাঁ। জানো আজ কি হয়েছে? আমি বললাম কি হয়েছে? ফারিয়া নাকি আজ একটা নৃত্য দিয়েছে, সুন্দর নাচ দিয়েছে নাকি ফারিয়া আজকে। আমি বললাম ইস, আমি যদি থাকতাম তাহলে ভালোই হতো, ফারিয়ার নাচটা মিস করে ফেললাম। ভাবি বলল সমস্যা নেই, আমি ভিডিও করে রেখেছি, তোমাকে এখন পাঠিয়ে দিব। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাবি। কিছুক্ষণের মধ্যে ভাইয়ার গায়ে হলুদ শেষ হয়ে গেল। আমিও রুমে আসলাম, দেখি মিমো আমার পিছে পিছে আমার রুমে চলে আসলো আমার সাথে। কিছু না বলে দুজনেই বসে আছি। হঠাৎ আমার ফোনে একটা মেসেজ আসলো। আমি ফোনটা হাতে নেওয়ার আগেই মিম ফোনটা হাতে নিয়ে নিল আর দেখছে কে মেসেজ দিয়েছে। দেখলো নাফিসা ভাবি মেসেজ দিয়েছে, একটা ভিডিও পাঠিয়েছে। ভাবি ভিডিওটা দেখেই মিমের চোখ রাগে লাল হয়ে গেল। মিম বলল এটাকে? আমি বললাম দেখি। দেখলাম ভাবি ফারিয়ার নাচের ভিডিও পাঠিয়েছে। আমি মিমকে বললাম এটা আমার ছোটবেলার ফ্রেন্ড ফারিহা। মিম আর কিছু না বলেই রুম থেকে চলে গেল। আমার মনে পড়লো কলেজে থাকা অবস্থায় আমার একজন বন্ধু হয়েছিল, তাকে বিয়েতে না ডাকলে কেমন হয়ে যায়। তার নাম রাজ। তাকে ফোন করে আগামীকাল আসতে বললাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠেই সবাই বউ নিয়ে আসার জন্য আয়োজন করছে। সব কিছু রেডি করে 12টার দিকে রওনা দেওয়া হলো। কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে আছি, কিন্তু মেয়েরা ঢুকতে দিচ্ছে না। তাদের ডিমান্ড 50,000 টাকা। ভাইয়া তো মহা বিপদে পড়ে গেল। ভাইয়া আমাকে ফিস করে বলল ওরা এত টাকা চাচ্ছে কেন? আমি তো এত টাকা আনিনি। আর আব্বু তো আগেই ভিতরে চলে গিয়েছে। আমি বললাম আব্বুকে লাগবে না ভাইয়া, দেখছি আমি কি করতে পারি। তারপর ভাইয়া শালিদের বুঝিয়ে বললাম। তারা ফারিয়ার দিকে তাকিয়ে কি যেন হিসাব করছে। 20,000 টাকায় নামিয়ে আনলো। মিম শুধু আমাদের কর্মকাণ্ড দেখেই যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর টাকা দিয়ে আমরা ভিতরে চলে গেলাম। ভাবির পাশে ভাইয়াকে বসালাম। তাদের দুজনকেই অনেক সুন্দর লাগছে। এখানে সব কাজ শেষ করে চলে আসলাম ভাবিকে নিয়ে আমাদের বাসায়। ভাইয়ের রুমে যাওয়াই যাচ্ছে না, সব রিলেটিভদের কারণে। তারা সবাই বউয়ের সাথে ছবি তুলছে এবং গল্প করতে ব্যস্ত। ভাইয়া রুমটাতে অনেক ভিড়। রাতে সব কাজিনরা মিলে ভাবির রুমে হাজির হলাম ভাবির সাথে একটু দুষ্টুমি করার জন্য, কিন্তু হলো না, তার উল্টাটা। ভাবি নিজেই আমাদের সাথে মজা করছে। পরের দিন সব রিলেটিভরাই আস্তে আস্তে চলে গেল আমাদের বাসা থেকে, কারণ এখানে আর কোনো অনুষ্ঠান হবে না। ভাইয়া একদিন পর হানিমুনে চলে যাবে। সব রিলেটিভরাও চলে যাচ্ছে। যাওয়ার সময় বাসাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। শুধু মিম গেল না, আর আমার মামার ফ্যামিলিটা গেল না। আমার জন্য কাজিনরা মিমকে যেতে দিল না। পরের দিন সকালে ভাবি আর ভাইয়া হানিমুনে চলে যায়। বিকেলে ঘুমাচ্ছিলাম, তখনই হঠাৎ কান্নার শব্দ। তো গাইজ, রাফি গল্পর সিজন 3 পর্ব 8 তোমাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।